আমি আসলে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি উদ্দেশ্য করে দু চারটি কথা বলার জন্য আসলে এসছি লাইভে। অনেক দিন হলো আমাদের জনশক্তি ফ্যানের সঙ্গে যারা জড়িত বাইরের সদস্যগণ হতাশার মধ্যে যাচ্ছে। গত দুদিন থেকে জনশক্তি ফ্যানের সাথে জড়িত তাদের মনের মাঝে হতাশা কাটিয়ে কিছু উৎসাহ উদ্দীপনা সৃষ্টি জাগরণ হয়েছে। তো আমরা আশা করছি আরও দীর্ঘদিন পরে হলো একটা আশার সঞ্চার সৃষ্টি হয়েছে আমাদের মাঝে। বিগত দিনের অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে সবসময় আমরা দেখেছি একজন ব্যক্তির প্রতি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা চলে যাচ্ছে। যে কোনো ব্যাপারেই আসলে এক ব্যক্তি অর্থাৎ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনোটাই অগ্রসর হয়নি। তাই আজকেও আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। আমাদের নন্ত্র মহোদয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা দায়িত্ব নিয়েছেন তারা গত 3 মাস যাবৎ অনেক চেষ্টা করেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ। বিভিন্ন দেশের সমবায় উন্মুক্ত করার জন্য চেষ্টার শেষ লগ্নে এসে যা হোক আমরা দেখতে পেলাম সর্বপ্রথম বাংলাদেশ থেকে একটি সফরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যাচ্ছেন। সেটি আমাদের টার্গেট একটি প্রধান শ্রমবাজার মালয়েশিয়া। আগামী 21 অথবা 22 তারিখে হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যাবেন। এই যাওয়ার এই প্রোগ্রামটি সেটিং হওয়ার পর থেকে জনশক্তি ফ্যানের সঙ্গে জড়িত বাইরের সদস্যরা আবেগে উদ্বেলিত হয়ে আছেন যে হয়তো আমাদের দীর্ঘদিনের হতাশার চাপটা কেটে যাবে। তো ঠিক এই মুহূর্তে আবার একটি প্রভাবশালী ষড়যন্ত্রকারী সামনে নিয়ে আসছেন। জনাব প্রধানমন্ত্রী যদি এখন মালয়েশিয়া যাবেন, ওখানে কিছু লোক অবৈধভাবে আছেন, তাদেরকে বৈধতা করার জন্য হয়তোবা উনি চাপ দিবেন। এবং এটার জন্যই কিছু এনজিও এবং কিছু ষড়যন্ত্রকারী যারা শ্রমবাজার নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রভাবনা চালিয়ে যাচ্ছে, তারা এগুলা জনাব প্রধানমন্ত্রীকে দিয়ে বুঝাচ্ছেন যে অবৈধ শ্রমিক যারা আছেন তাদেরকে আগে বৈধতা দেওয়ার জন্য। কিন্তু আমরা যারা জনশক্তি ফ্যানের সাথে জড়িত, আমরা অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে আপনি যখন ওখানে গিয়া এই দাবিটা উপস্থাপন করবেন যে অবৈধদের বৈধতা দেওয়ার জন্য, উনি হয়তো আপনার কথা রক্ষা করার জন্য চেষ্টা করবে বা রাখবে। কিন্তু এতে যারা অবৈধভাবে মানব পাচার করে, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া দিয়ে আপনার জঙ্গলে দিয়ে মালয়েশিয়া মানব পাচার করে এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ব্যবহার করে মানব পাচারের সাথে জড়িত, এবং বাংলাদেশ ইমিগ্রেশনের কিছু অসাধু কর্মকর্তা এরাও জড়িত অনৈতিক লেনদেনের মাধ্যমে ভিজিট ভিসায় লোক পাঠানো শুরু করে। যেদিন আপনি ঘোষণা দিবেন মালয়েশিয়া থেকে যে অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার জন্য শুরু করবে মালয়েশিয়া সরকার, তারপরের দিন দেখবেন যে বিমান ভরে নৌকা করে এই সমুদ্র পাড়ি দিয়ে ট্যুরিস্ট ভিসা লোক যা শুরু হয়ে গেছে। এতে করে আবার যখন 2-1টা দুর্ঘটনার সামনে চলে আসবে, তখনই আমাদের সরকারের টনক নড়বে। তো সুতরাং আমরা অনুরোধ করব বাইরের পক্ষ থেকে এই অবৈধদেরকে বৈধতা দানের মাধ্যমে যারা অবৈধ মানব পাচার করে তাদেরকে উৎসাহিত যেন না করেন। কারণ মালয়েশিয়া যারা অবৈধ, এরা বিগত দিনে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওখানে অবৈধভাবে গিয়েছেন এবং অবৈধভাবে আছেন। তারা কলিং ভিসায় লোক গিয়ে, বৈধভাবে লোক গিয়ে কোনো লোক ওখানে অবৈধভাবে যান নাই, অবৈধ হয় নাই। তো সুতরাং সরকারের প্রতি আমাদের দাবি থাকবে যাতে কোনো অবৈধ লোকদের ওখানে বৈধ দেওয়ার চেষ্টা না করেন। এতে করে আমাদের বড় সমবাজারটা আমাদের হাতছাড়া হয়ে গেছে অলরেডি, বাকি যতটুকু আছে অতটুকু আমাদের হাতছাড়া হয়ে যাবে। তা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অন্তত এই মালয়েশিয়ার সমবাজারটি খুব দ্রুত
চালুর নির্দেশ আসবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হলো, সামনে আমাদের বাজেট ঘোষণা আসতেছে। এই বাজেটে আমরা যারা দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদারি হয়ে কাজ করে যাচ্ছি, আমাদের জন্য, আমাদের বাইরের জন্য যাতে অন্তত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের বাইরের জন্য অন্তত একটা বাজেট ঘোষণা করা হয়। সেটা বেশি নয়, আপনার 500 থেকে 700 কোটি টাকা এতটুকু অনুমান আমাদের একটা বাজেট ঘোষণা দিলে এই টাকাটা আমরা বাইরের সদস্যরা বিভিন্ন দেশের, বিশেষ ইউরোপের, পূর্ব ইউরোপে অনেকগুলো দেশ আছে, এই বাজারগুলো সৃষ্টি করার জন্য আমরা টিম আকারে আমাদের বাইরের সদস্য থেকে এবং আমাদের এই সচিব পর্যায়ে জয়েন্ট সেক্রেটারি হোক, যুগ্ম তারপর এডিশনাল সেক্রেটারি হোক এবং বাইরের ডাইরেক্টর হোক, বাইরের সদস্য এবং মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা কয়েকটি টিম আকারে গিয়ে ওই বাজেটের টাকা থেকে, কারণ এটা বিশাল একটা অঙ্কের খরচ, আমরা বিভিন্ন দেশে গিয়ে বাজার খোঁজার জন্য, বাজার সৃষ্টির লক্ষ্যে আমরা বিভিন্ন দেশে আমাদের ভ্রমণ করতে হবে, যাতে ওই কাজে আমরা এই টাকাগুলো আমরা ব্যবহার করতে পারি। কারণ আমরা এই বেকার হতে হতে যারা বাইরের সদস্য, আমরা এখন অর্থহীন হয়ে গেছি। আমরা এখন নতুন বাজার খোঁজার জন্য বিভিন্ন দেশ ট্যুর করব, আমাদের টাকা পয়সা নেই। তো সুতরাং সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাইরের জন্য, বাইরের সদস্যের জন্য একটা বাজেট ঘোষণা করেন। এই শুধু বাজার খোঁজার জন্য নয়, এই বাজেট আমরা যারা দেশের উন্নয়নের সাথে জড়িত, দেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হিসেবে জড়িত, দেখা যাচ্ছে আমরা বিভিন্ন দেশে শ্রমিক প্রেরণ করি। 10টা কোম্পানির শ্রমিক প্রেরণ, 1000 শ্রমিক প্রেরণ করেছি। একটা কোম্পানি দেখা গেছে আমাদের 100 শ্রমিক গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট ওখানকার নিয়োগকর্তা আমাদের সাথে প্রতারণা করছে। সুতরাং এতে আমার যে শ্রমিক, 100 শ্রমিক, তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি যেমন পাঠিয়ে আমিও ক্ষতিগ্রস্ত হয়েছি। যাতে এই বাজেট থেকে কিছু টাকা অংশ নিয়ে ব্যবহার করে ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে পুনর্বাসিত হতে পারে, এই জিনিসটা যাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের জন্য নজর করে। আর সৌদি আরবে যে সমস্যাগুলো, সৌদি আরবে আপনার কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই। আমাদের বর্তমানে প্রায় 20 থেকে 25 লক্ষ লোক বেকার যুবক শুধু মালয়েশিয়ায় টার্গেট করে অপেক্ষায় আছেন মালয়েশিয়া যাওয়ার জন্য। মধ্যপ্রাচ্যে লোক যেতে চায় না, কারণ হলো মধ্যপ্রাচ্যে, আরব কান্ট্রিতে নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই। তো সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাতে সৌদি আরব আমাদের বড় একটা স্বর্ণ বাজার, এটার সাথে কূটনৈতিক পর্যায়ে খুব জোরালো ভূমিকা পালনের মাধ্যমে যাতে আমাদের শ্রমিকদের নির্দিষ্ট বেতন কাঠামো সৃষ্টি করে দেন এবং বেঁধে রাখেন, তাই যাতে আমরা ওখানে সৌদি আরব শ্রমবাজারটা পুনরায় শুরু করতে পারি। তো সুতরাং এটি একটা জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি।